বন্ধুরা, আজ কোয়ান্টাম মেকানিক্সের 17th লেকচার। এই লেকচারে আমরা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 2 নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছিলাম যে যে ফিজিক্যাল কেমিস্ট্রি বা থিওরিজগুলোকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। কিছু কিছু থিওরি আছে যেগুলো পুরো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর নির্ভর করে না। দে আর দ্য জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশনস অর এক্সপিরিয়েন্সেস গ্যাদার্ড। থার্মোডাইনামিক্সের যে লগুলো সেগুলো ওই ক্যাটাগরির মধ্যে পড়ে। আর অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু থিওরি আছে যেগুলো শুরুই হয় কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। কোয়ান্টাম মেকানিক্স হলো সেরকম একটা থিওরি বা সেরকম লজ যেগুলো শুরু হবে বেশ কতগুলো পস্টুলেটের উপরে বেস করে। কোয়ান্টাম মেকানিক্সে 5টা পস্টুলেট আছে। পস্টুলেট 1 আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আজকে পস্টুলেট 2 নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, পস্টুলেট 1 যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল ইজ ডেসক্রাইবড বাই এ ফাংশন psi r which is finite single valued continuous with continuous first derivative। এখানে একটা কথা বলি যে ইন জেনারেল ওয়েভ ফাংশনটা হচ্ছে পজিশনের সঙ্গে সঙ্গে টাইমের ফাংশন। আমরা টাইম ডিপেন্ডেন্ট পার্টটা একদম শেষে আলোচনা করবো পস্টুলেট 5 এর থ্রু দিয়ে। পস্টুলেট 4 পর্যন্ত সবকিছু আলোচনাই আমরা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন নিয়ে, সেই জন্য আমরা জাস্ট বলছি সাইটা শুধুমাত্র আর এর ফাংশন। তাহলে আমি আবার রিপিট করছি, any state of a quantum particle is described by a function psi r which is finite single valued continuous with its continuous first derivative. This is called the state function or the wave function. Psi r has an important property that psi star or psi r represents the probability density around a particular point r. This is the Born statistical or probabilistic interpretation of wave function. Everything associated to this particular state of the particle can in principle be obtained from this wave function. তাহলে পস্টুলেট 1 এ আমরা মূলত যে জিনিসটা পেয়েছিলাম বা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া। উইদিন এ গিভেন ডোমেইন একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে যদি সে ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস উইথ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ হয়। ওয়েভ ফাংশন আমরা বলেছিলাম ইন জেনারেল কমপ্লেক্স। সেখানে সাই একা একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কিন্তু সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কোয়ার এটা অলওয়েজ রিয়েল কোয়ান্টিটি হয় এবং নন নেগেটিভ কোয়ান্টিটি হয়, যেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে। এটাই হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন, যেটাকে বলা হচ্ছে বর্নস প্রবাবিলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। আর লাস্ট যে পার্টটা আলোচনা করা হয়েছে যে এভরিথিং associated to this particular state of the particle can in principle be obtained from this wave function। অর্থাৎ আমি কোন একটা পার্টিকুলার পার্টিকেলের একটা পার্টিকুলার স্টেটের করসপন্ডিং কিন্তু ওয়েভ ফাংশনটা জানি, তো সেই স্টেটের সমস্ত প্রপার্টিগুলো সেই ওয়েভ ফাংশন থেকে বের করে নিতে পারবো। কিন্তু কি করে পারবো তার জন্য কোয়ান্টাম মেকানিক্সের অন্যান্য পস্টুলেটগুলোতে আমাকে যেতে হবে। আমরা প্রথম 4টে পস্টুলেট অ্যাটলিস্ট প্রথম আলোচনা করে নেওয়ার পরে তারপরে দেখে নেব যে কেমন করে যে কোন একটা মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনে যখন যাব যে কোন একটা পার্টিকুলার সিস্টেমে ওয়েভ ফাংশনটাকে পেয়ে যাওয়ার পরে, আর ওয়েভ ফাংশনটা সাডেনলি আমরা জানি যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে পেতে হয়। ওয়েভ ফাংশন পেয়ে যাওয়ার পরে যে ওয়েভ ফাংশন থেকে বাকি প্রপার্টিগুলোকে কেমন করে বের করছে সেটা নিয়ে তখন আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে পস্টুলেট 2 নিয়ে। আমরা পস্টুলেট 2 বা অপারেটর অ্যালজেব্রা তার পুরোটা আলোচনা করব না, তার একটা পার্ট আজকে আলোচনা করব। আচ্ছা, পস্টুলেট 2 কি বলে? সেটা বলছে যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল there is a corresponding linear operator in quantum mechanics which are Hermitian. Eigenfunctions of a Hermitian operator forms a complete set. তাহলে এই যে পুরো জিনিসটা যে for every classical observable there is a corresponding linear operator in quantum mechanics which is Hermitian. This should be is Hermitian. Eigenfunctions of Hermitian operator forms a complete set. তাহলে এই যে স্টেটমেন্টটা বলা হলো, এই স্টেটমেন্টটা পরিষ্কারভাবে বুঝতে গেলে আমাকে কতগুলো জিনিস বুঝতে হবে। প্রথমে আমাদের জানতে হবে অবজারভেবল কি বা ক্লাসিক্যাল অবজারভেবলই বা কোনগুলো। অপারেটর কি বুঝতে হবে, কি কন্ডিশনে সেই অপারেটর লিনিয়ার অপারেটর হয়। কোন একটা অপারেটর হারমিশিয়ান তার মানে কি সেটা আমাদের বুঝে নিতে হবে। তারপর দেখতে হবে যে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পাওয়ার রাস্তা কি, কি রকম ভাবে সেই অপারেটরটা পাওয়া যেতে পারে। তারপরে বুঝে নিতে হবে যে হারমিশিয়ান অপারেটরের আইগেন ফাংশন বা আইগেন ফাংশন বলতে কি বুঝছি, আর হারমিশিয়ান অপারেটরের আইগেন ফাংশন কেমন করে কমপ্লিট সেট তৈরি করেছে সেটা বোঝার জন্য কমপ্লিট সেট জিনিসটা কি সেগুলো বুঝে নিতে হবে। তার মানে এই যে পস্টুলেট 2টা বলা হয়েছে তার একটা ওভারঅল বা গ্লোবাল একটা মানে পেতে গেলে ইন্ডিভিজুয়াল টার্মগুলোর মানে আমাকে প্রথমে বুঝে নিতে হবে।
আচ্ছা, প্রথমে আমরা বুঝে নিতে চাইছি যে ক্লাসিক্যাল অবজারভেবলস। ক্লাসিক্যাল অবজারভেবল কি না, দে আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি অবজার্ভড অর মেজার্ড আর কল দ্য ক্লাসিক্যাল অবজারভেবলস। আর যে কমন ক্লাসিক্যাল অবজারভেবলস গুলো আছে সেগুলো হচ্ছে পজিশন, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডাইপোল মোমেন্ট, পোলারাইজেবিলিটি ইত্যাদি ইত্যাদি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার মতো সেটা হচ্ছে এই যে যেহেতু ক্লাসিক্যাল ফিজিক্সটা চলে হচ্ছে নিউটনস লজ অফ মোশন দিয়ে, এবং নিউটনস লজ অফ মোশন আমরা আগে সেভারাল টাইমস বিভিন্ন সময় আলোচনা করেছি যে বেসিক্যালি আমরা যেটা করি যে মোমেন্টামটা যেটা হচ্ছে মাস ইন্টু ডিএক্স ডিটি, অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি, যেখানে ডিএক্স বাই ডিটি হচ্ছে বেসিক্যালি ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে, বা ইন আদার আমি বলতে পারি ডিএক্স বাই ডিটি বেসিক্যালি পি বাই এম, এটা ভেলোসিটি হয়ে গেল। আর ডিপি বাই ডিটি যেটা বেসিক্যালি ফোর্স রিপ্রেজেন্ট করছে, যেটা বেসিক্যালি আমি লিখতে পারি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মানে পজিশন এবং মোমেন্টাম এই দুটো দিয়েই কিন্তু নিউটনিয়ান মেকানিক্স চলে। কনসিকুয়েন্টলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল অবজারভেবল গুলোর কথা আমরা বললাম, এই প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলকে কিন্তু ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম আমি এক্সপ্রেস করতে পারবো। যদি কার্টিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভাবি, তা তিনটে পজিশন কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এবং তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট পি এক্স পি ওয়াই পি জেড, তার টার্মসে কিন্তু ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে এক্সপ্রেস করা যাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি পজিশন ইন ওয়ান ডাইমেনশন বলি, সেটাকে এক্স ওয়াই জেড দিয়ে অটোমেটিক্যালি বুঝে নিচ্ছি। আর পজিশন ইন থ্রি ডাইমেনশন যেটা আমি আর দিয়ে এক্সপ্রেস করছি, যেটা অ্যাকচুয়ালি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, যেখানে আই জে কে আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি। আর এখানে একটা কথা বলি যে আমি ইউনিট ভেক্টরগুলো ক্যাপ না দিয়ে নর্মাল ভেক্টর সাইন দিচ্ছি, কারণ এই লেকচারে আমরা তো অপারেটর নিয়ে আলোচনা করব, আর কোয়ান্টাম মেকানিক্স অপারেটরগুলোকেও এক্সপ্রেস করার জন্য মাথায় ক্যাপ দেওয়া হয়। ওই জন্য ইউনিট ভেক্টরগুলোকে জাস্ট আমরা নর্মাল ভেক্টর সাইন দিয়ে বোঝাচ্ছি। ঠিক একই রকমের মোমেন্টাম ইন ওয়ান ডাইমেনশন সেটাকে পি এক্স পি ওয়াই পি জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, আর মোমেন্টাম ইন থ্রি ডাইমেনশন হলে পিটা সেটা আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড এরকম ভাবে এক্সপ্রেস করতে হবে। কাইনেটিক এনার্জি ইন ওয়ান ডাইমেনশন সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টয়েস এম, আর কাইনেটিক এনার্জি ইন থ্রি ডাইমেনশন যদি হয়, সরি দিস শুড বি থ্রি ডাইমেনশন, সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি ওয়াই স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি জেড স্কোয়ার বাই টয়েস এম। পোটেনশিয়াল এনার্জি ওয়ান ডাইমেনশন সেটাকে ভিএক্স অথবা ভিওয়াই অথবা ভিজেড। আসলে পোটেনশিয়াল এনার্জি পজিশনের ফাংশন। এবার আমি পার্টিকেলটা ওয়ান ডাইমেনশনে না টু ডাইমেনশন না থ্রি ডাইমেনশনে মুভ করছে, অ্যাকচুয়ালি সরি এক্স ডিরেকশন বরাবর না ওয়াই ডিরেকশন বরাবর না জেড ডিরেকশন বরাবর মুভ করছে, তার মতো করে পোটেনশিয়াল এনার্জিটাকে ভিএক্স অথবা ভিওয়াই অথবা ভিজেড দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর যদি একটা পার্টিকেল থ্রি ডাইমেনশনে মুভ করে, তাহলে যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা এক্স ওয়াই জেড এর উপরে ডিপেন্ড করবে। টোটাল এনার্জি যেটা বেসিক্যালি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা হ্যামিল্টনিয়ান, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওয়ান ডাইমেনশনে সেটা পি এক্স স্কোয়ার বাই টয়েস এম প্লাস বিএক্স, আর থ্রি ডাইমেনশনে হলে ওটা পি এক্স স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি ওয়াই স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি জেড স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি এক্স ওয়াই জেড। ডাইপোল মোমেন্ট যেটা হচ্ছে চার্জকে একটা ডিস্টেন্স দিয়ে গুণ করতে হয়। এবারে আর ভেক্টরটা সেটা যেহেতু আই এক্স প্লাস জি ওয়াই প্লাস কে জেড ফর্মে আমি লিখতে পারছি, তাহলে আর মিউটাও হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে লিখতে আই মিউ এক্স প্লাস জে মিউ ওয়াই প্লাস কে মিউ জেড। এই দুটো কম্পেয়ার করলে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ডাইপোল মোমেন্টের এক্স কম্পোনেন্টটা কিউ এক্স, ওয়াই কম্পোনেন্টটা কিউ ওয়াই এবং জেড কম্পোনেন্টটা কিউ জেড দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কোয়ান্টাম মেকানিক্স, পার্টিকুলারলি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। The angular momentum by definition L equal to r cross p। আচ্ছা, এবারে যদি আমি এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টগুলোকে এল এক্স এল ওয়াই এবং এল জেড বলি, আর এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরসগুলো রেসপেক্টিভলি আই জে কে হয়, তাহলে এলটাকে আমি লিখতে পারলাম আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, আর আরটাকে লিখতে পাচ্ছি আই এক্স প্লাস জি ওয়াই প্লাস কে জেড, পিটাকে লিখতে পাচ্ছি আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড। তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে, এই ক্রস প্রোডাক্টটাকে সিম্বলিক্যালি এই ডিটারমিনেন্ট দিয়ে এক্সপ্রেস করা যায়। আই জে কে এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড, এবার সেটাকে এক্সপান্ড করলাম আই ইন্টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, জে করলে সেটা বেসিক্যালি জেড পি এক্স মাইনাস এক্স পি জেড হয়ে গেল, আর কে করলে তার হবে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স হয়ে গেল। এবার আমি কিন্তু দুদিকে কম্পেয়ার করি, হ্যাঁ আই এর যে করসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো সমান, অর্থাৎ এল এক্স হয়ে গেল ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল ওয়াই হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, আর এল জেড হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। এটা মনে রাখার সুবিধা আছে যে যখন আমি এল এক্স করছি, এক্স মানে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, মানে এল ওয়াই করছি মানে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এল জেড যখন করছি তার পরেরটা অর্থাৎ এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, অর্থাৎ সাইক্লিক্যালি পুরো জিনিসটা যাচ্ছে। তাহলে এই যে আমি ক্লাসিক্যাল অবজারভেবল যেগুলোকে উল্লেখ করেছিলাম, সেই ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে আমরা কম্পোনেন্টস অফ পজিশন এবং মোমেন্টামের রেসপেক্টে এক্সপ্রেস করে ফেললাম।
ক্লাসিক্যাল অবজারভেবল কি এবং ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে আমরা পজিশন এবং মোমেন্টামের রেসপেক্টে কেমন করে এক্সপ্রেস করা যায় সেটা অলরেডি আলোচনা করে ফেললাম। তো এবার আমি আসছি অপারেটর। অপারেটর বলতে আমি কি বুঝি? না, an operator is a mathematical rule which is represented by a symbol that acts on a function to give another function, এবং যে ফাংশনটা দিল সেটা একই ফাংশন হতে পারে অথবা ডিফারেন্ট ফাংশন হতে পারে। তার মানে একটা অপারেটর বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল সিম্বল বা একটা ম্যাথমেটিক্যাল রুল যেটা একটা ফাংশনের উপরে কাজ করে অন্য একটা ফাংশন দেবে। এই অন্য ফাংশন যেটা আমি বলছি সেটা নেসেসারি ডিফারেন্ট ফাংশন হবে সেরকম না, সেম ফাংশনও দিতে পারে। আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরা যাক একটা ফাংশন আমি কনসিডার করছি f(x = sin kx), আর একটা ম্যাথমেটিক্যাল সিম্বল যেটা a, যেটা বেসিক্যালি বললাম d dx। আচ্ছা, এবারে এই এ অপারেটরটা অ্যাকচুয়ালি একটা জিনিস বলে নিই যে অপারেটরকে বোঝানোর জন্য মাথাটা ক্যাপ সাইন দিয়ে দেওয়া হচ্ছে। তো এ অপারেটরটা f(x) এর উপরে কাজ করা মানে d dx টা sin kx এর উপরে কাজ করা। আমরা জানি d dx এটা একটা সিম্বল যেটা মানে হচ্ছে এটা ডেরিভেটিভ করা, ডেরিভেটিভ থেকে করলে যেটা দাঁড়াচ্ছে এটা k cos kx হচ্ছে, এবং k cos kx টাকে একটা আলাদা ফাংশন gx দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। তার মানে কি হলো, একটা অপারেটর একটা ফাংশন f(x) এর উপরে কাজ করে একটা অন্য ফাংশন gx দিয়ে। আবার অন্যরকম করে যদি আমি আরেকটা ফাংশন কনসিডার করি f(x = e⁴ αx), তাহলে এই অপারেটরটা f(x) এর উপরে কাজ করা মানে d dx e⁴ αx এর উপরে কাজ করা, তাহলে হয়ে গেল আলফা e⁴ αx অর্থাৎ আলফা ইনটু f(x) হয়ে গেল। তাহলে এই যে পরের কেসটাতে যেখানে কোন একটা অপারেটর ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিচ্ছে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, তখন জাস্ট বলবো যে f(x) টা হলো আইগেন ফাংশন অফ অপারেটর a উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। তাহলে এই যে এই আইগেন ফাংশন জিনিসটাকে সেটা নিয়ে আমি পরে একটু আলোচনা করবো, বা পোস্টুলেট থ্রিতে এটা নিয়ে ডিটেইল আলোচনা হবে। তার মানে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে d dx একটা পার্টিকুলার অপারেটর, সেটা একটা ফাংশনের উপরে কাজ করে একটা অন্য ফাংশন দিয়ে দিতে পারে, অথবা সেটা একটা স্পেসিফিক ফাংশন লেস e⁴ αx এর উপরে কাজ করে কিন্তু সেই ফাংশন থেকে ফেরত দিতে পারে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। আচ্ছা, এবারে আমরা ম্যাথামেটিক্সে ওরকম অনেক অপারেটর দেখি, তার দু একটা এক্সাম্পল এখানে বলছি। যেমন ধর ডেরিভেটিভ করা বা ডিফারেন্সিয়েটিং অপারেটর, সেটাকে ওয়ান ডাইমেনশন d dx দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এছাড়া গ্রেডিয়েন্ট বা ডেল অপারেটর যেটা থ্রি ডাইমেনশন ডেরিভেটিভ করার জন্য খুব কাজে লাগে, সেটা হচ্ছে i del del x প্লাস j del del y প্লাস k del del z। ল্যাবলেশিয়ান অপারেটর যেটা বেসিক্যালি ডেল ডট ডেল বা ডেল স্কোয়ার, এটা কোয়ান্টাম মেকানিক্সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে ডেল ডট ডেল করলে সেটা হয়ে গেল del 2 বাই del x স্কোয়ার প্লাস del 2 বাই del y স্কোয়ার প্লাস del 2 বাই del z স্কোয়ার। এটা অবশ্যই কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। আমরা প্রথম দিকে সমস্ত আলোচনা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করবো, যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাওয়ার দরকার হবে তখন ট্রান্সফরমেশনগুলো কেমন করে করতে হবে দেখে নেব। আচ্ছা, ইন্টিগ্রেশন করা, যদি আমি ওয়ান ডাইমেনশনে দেখি তাহলে ইন্টিগ্রাল ডিএক্স, আর থ্রি ডাইমেনশনে করলে ট্রিপল ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই ডিজেড। স্কোয়ার করা, কোনো একটা ফাংশন নিয়ে সেটাকে আমি জাস্ট স্কোয়ার করে দিলাম। স্কোয়ার রুট করা, বা কোনো একটা ফাংশন কমপ্লেক্স ফাংশন হলে তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া, এগুলো সব হচ্ছে বিভিন্ন অপারেটর যেটা ম্যাথামেটিক্সে ইউজ হয়। এছাড়া ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্সে আরও কিছু এক্সট্রা অপারেটর ইউজ হয় যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ট্রান্সলেশনাল অপারেটর। ট্রান্সলেশনাল অপারেটর মানেটা কি? যেটাকে টিএইচ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে না, যদি একটা আরবিট্রারি ফাংশন এফএক্স হয়, এই টিএইচ অপারেটর এফএক্স এর উপরে কাজ করা মানে এক্স কে জাস্ট এক্স প্লাস এইচ করে দেবে, অর্থাৎ ট্রান্সলেট করে দেবে। এটা সলিডে যেখানে পিরিয়ডিক সিমেট্রিগুলো আছে সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়া হচ্ছে প্যারিটি অপারেটর। প্যারিটি অপারেটর কি না, যদি একটা আরবিট্রারি ফাংশন এফএক্স হয় তাহলে প্যারিটি অপারেটর এফএক্স এর উপরে কাজ করে মানে এক্স থেকে জাস্ট মাইনাস এক্স করে দেবে। এছাড়া হচ্ছে পারমুটেশন অপারেটর, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি মানে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এর কোয়ান্টাম মেকানিক্স বোঝার জন্য। মানে ধরা যাক একটা কালেকশন অফ একটা মলিকুল বা অ্যাটম আছে যেখানে হচ্ছে কালেকশন অফ ইলেকট্রনস আছে, যে ইলেকট্রনগুলো আইডেন্টিক্যাল। এবারে আমি জাস্ট বললাম যে প্রথম ইলেকট্রন Q1 পজিশনে, সেকেন্ড ইলেকট্রন Q2 পজিশনে, ith ইলেকট্রন QI পজিশনে, jth ইলেকট্রন QJ পজিশনে আছে, তাহলে তার যে করসপন্ডিং ওয়েভ ফাংশন থেকে এইরকম ভাবে এক্সপ্রেস করা। আর এবারে পারমুটেশন অপারেটর PIJ, যেটা বেসিক্যালি এই পার্টিকুলার কন্ট্রাক্টর টু পার্টিকুলার ইন্টারচেঞ্জ অপারেটর, সেটা কাজ করলে কি হবে না, এই যে ith এবং jth পজিশনে মানে QI এবং QJ পজিশনে যে ith এবং jth ইলেকট্রনগুলো আছে সেগুলোকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখন QI পজিশনে jth ইলেকট্রন চলে এলো, আর QJ পজিশনে হচ্ছে ith ইলেকট্রন চলে যাবে, এবং করসপন্ডিং ফাংশনটা পাল্টাবে। পাল্টে কি হবে, সাই সমান Q1 Q2 সাই Q1 Q2 ডট 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 QJ QI এটা হবে। তার মানে একটা পারমুটেশন অপারেটর বেসিক্যালি এই যে QI এবং QJ তার পজিশনটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিল। এটা যখন আমরা ওই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিশন নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে খুব ডিটেলে একটা 2 ঘন্টা ধরে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর মানে বেসিক্যালি ডুইং নাথিং অপারেটর।
মানে সেটা কোনো একটা ফাংশনের উপরে কাজ করে কিচ্ছু পাল্টাবে না। আইডেন্টিটি অপারেটর এফএক্স এর উপরে কাজ করে এফএক্স এর উপরে। এবার কেউ ভাবতেই পারি যে কোনো একটা অপারেটর যদি কিছুই না পাল্টায় তাহলে আমি সেটা ইউজ করবো কেন, কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল এই যে পারমুটেশন অপারেটর যদি দুবার কাজ করে, পিআই যে স্কোয়ার যদি হয় তাহলে প্রথমবার কিউআই কিউ যে তাদের ইন্টারচেঞ্জ হলো, সেকেন্ড টাইমে আবার যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় কিউআই কিউ যে ইন্টারচেঞ্জ কিউ যে কিউআই হয়ে গেল, তাহলে আরেকবার যদি অপারেটরটা কাজ করে তাহলে আবার সেই কিউআই কিউ যে ফিরে আসবে, অর্থাৎ আগের জায়গাতেই চলে আসবে, পিআই যে স্কোয়ারটা সেটা হয়ে যাবে কিন্তু আইডেন্টিটি অপারেটর। এছাড়া আমরা দেখবো একটা প্রজেকশন অপারেটর বলে একটা অপারেটর আমরা পরে আলোচনা করবো, দেখবে প্রজেকশন অপারেটরটা যদি সামেশন করে নেওয়া হয় সেটা কিরকম আইডেন্টিটি অপারেটর দিচ্ছে, এগুলো বিষয়। বা এখানে এই প্যারিটি অপারেটর যদি পাই স্কোয়ার হয়ে যেত তাহলে প্রথমবার এক্সটা মাইনাস এক্স হলো, পরের বার কিন্তু আবার মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে, কিন্তু পাই স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি অপারেটর হবে। কিন্তু আইডেন্টিটি অপারেটর কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা ম্যাথামেটিক্সের কতগুলো আরবিট্রারি অপারেটর বা কিছু অপারেটর, প্যারিটি অপারেটর, ট্রান্সলেশনাল অপারেটর, হ্যাঁ, প্রজেকশন অপারেটর, পারমুটেশন অপারেটর, এই ধরনের অপারেটরগুলোর কথা এখানে বললাম, যে অপারেটরগুলো ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে কাজে লাগে। আচ্ছা, এবারে কোয়ান্টাম মেকানিক্সে যে অপারেটরগুলো দরকার সেই অপারেটরগুলো অবশ্যই লিনিয়ার অপারেটর হতে হবে, যেটা পস্টুলেট 2 তে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এবার আমাকে বুঝে নিতে হবে যে কি কন্ডিশনে অপারেটরগুলো লিনিয়ার হয়। আচ্ছা, তার ডেফিনেশনটা আমি দু রকম ভাবে দিচ্ছি। আমি প্রথমে ধরে নিচ্ছি যে দুটো আরবিট্রারি ফাংশন f1 এন্ড f2 এবং একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c কনসিডার করছে। একটা অপারেটর এই সেট বি লিনিয়ার অপারেটর ইফ যে এ অপারেটরটা যদি f1 প্লাস f2 এর উপরে কাজ করে তাহলে সেটা এই দুজনের যোগফলের উপরে কাজ করা মানে এ আলাদা করে f1 এর উপরে কাজ করা প্লাস এ আলাদা করে f2 এর উপরে কাজ করা। আর এ অপারেটর যদি একটা কনস্ট্যান্ট টাইম একটা ফাংশন f এর উপরে কাজ করে তাহলে কনস্ট্যান্টটা আলাদা হয়ে যাবে, এই অপারেটরটা f এর উপরে কাজ করা। তাই এই দুটো ক্রাইটেরিয়াই যদি স্যাটিসফাই করে তবে সেই অপারেটরটাকে বলা হবে একটা লিনিয়ার অপারেটর। আর এই দুটো কন্ডিশনকে আমি কম্বাইনে লিখতে পারি এইরকম ভাবে, যদি দুটো আরবিট্রারি ফাংশন f1 f2 এবং দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2 কনসিডার করা হয় তাহলে একটা অপারেটর a ইজ সেড টু বি লিনিয়ার অপারেটর ইফ a c1 f1 প্লাস c2 f2 এর উপরে কাজ করলে c1 a f1 প্লাস c2 a f2 হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এইটাই বেসিক্যালি এখানে লেখা হচ্ছে একটু অন্যরকম ভাবে। আমি প্রথমে ধরে নিচ্ছি c1 f1 সেটা একটা ফাংশন, c2 f2 আর একটা ফাংশন। তাহলে এই অপারেটর যদি লিনিয়ার হয় তাহলে এই ফাংশনের উপরে কাজ করলো প্রথমে, তাহলে a c1 f1 হলো আর a c2 f2 হলো। আর সেকেন্ড কন্ডিশন থেকে যদি কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট আগে চলে আসতে পারে সেখানে এটা c1 a f1 বা c2 a f2 হলো। সেখানে কোন একটা পার্টিকুলার অপারেটর লিনিয়ার কিনা সেটা চেক করার জন্য কেউ এই অ্যাপ্রোচে করতে পারে, কেউ এই অ্যাপ্রোচে করতে পারে, দুটোই কিন্তু কারেক্ট। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো যাক ddx একটা অপারেটর, সেই অপারেটর লিনিয়ার কিনা একটু বুঝে নিতে হবে। তাহলে আমি যদি দুটো আরবিট্রারি ফাংশন f1x and f2x ধরি এবং c1 c2 দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট ধরি, তাহলে এই এ অপারেটরের c1 f1 বা c2 f2 এর উপর কাজ করা মানে বেসিক্যালি ddx টা c1 f1 বা c2 f2 এর উপরে কাজ করা। তাহলে ddx যখন কাজ করবে কনস্ট্যান্টটা যেমন আছে রয়ে গেল, তাহলে হয়ে গেল ddx f1 প্লাস c2 ddx f2। তাহলে এবার ddx এর জায়গায় এটাকে যদি বসিয়ে দেয় তাহলে c1 a f1 প্লাস c2 a f2, তার মানে যে কন্ডিশনটা আমি বললাম সেই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো, সেখানে ddx একটা লিনিয়ার অপারেটর হলো। আর অন দ্য আদার হ্যান্ড লেটস আমি একটা স্কোয়ার রুট করছি, তাহলে স্কোয়ার রুট যখন করা হচ্ছে সেইটা কিন্তু আমি এই রুট ওভার অফ c1 f1x প্লাস c2 f2x এটাকে করা মানে এটা কিন্তু কখনই c1 রুট ওভার অফ f1x প্লাস c2 রুট ওভার অফ f2x নয়। অর্থাৎ আমি a c1 f1 প্লাস c2 f2 কে কোনো রকম ভাবে c1 a f1 প্লাস c2 a f2 ফর্মে লিখতে পারছি না, সেই কারণে এই স্কোয়ার রুট করাটা হচ্ছে লিনিয়ার অপারেটর নয়। এইরকম করে আমি এর আগে যে সমস্ত ম্যাথামেটিক্যাল অপারেটরগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে কারা কারা লিনিয়ার কারা কারা নন লিনিয়ার পরিষ্কার দেখতে পাবো। আজ ফর এক্সাম্পল আমি যদি ইন্টিগ্রাল ডিএক্স বা ডেল অপারেটর বা ল্যাবলিশন অপারেটর বা ট্রান্সফার অপারেটর, প্যারিটি অপারেটর, প্রজেকশন অপারেটর বা আইডেন্টিটি অপারেটর, এরা সব কিছু লিনিয়ার অপারেটর। অন দ্য আদার হ্যান্ড স্কোয়ার রুট করা, স্কোয়ার করা বা যে কোনো পাওয়ার কিউব বা টু দি পাওয়ার 4 ইত্যাদিকে করা, কমপ্লেক্স কনজুগেট করা, এরা কিন্তু লিনিয়ার অপারেটর নয়। এছাড়া কোয়ান্টাম মেকানিক্সে কিছু কিছু স্পেশাল অপারেটর আছে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। যেমন দেখবো স্টেপ ডাউন বা লোয়ারিং অপারেটর এ মাইনাস, যেটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করা হয়, বা স্টেপ আপ বা রেজিং অপারেটর সেটাকে এইভাবে এক্সপ্রেস করা হয়, তাহলে লিনিয়ার অপারেটর। এছাড়া প্রজেকশন অপারেটর, যেটা ভেক্টর রিপ্রেজেন্টেশনে পরিষ্কারভাবে বুঝতে পারা যাবে, প্রজেকশন অপারেটর লিনিয়ার অপারেটর। যেগুলো কোয়ান্টাম মেকানিক্স আস্তে আস্তে এগোতে এগোতে যখন ভেক্টর রিপ্রেজেন্টেশন বা আরো অনেক কিছু পড়বো সেখানে সমস্ত অপারেটরগুলো পরপর করে আসবে আর কি, সেগুলো অ্যাকচুয়ালি লিনিয়ার। আচ্ছা,
এবারে যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে আমাদের পস্টুলেট 2 তে যে কথাটা আমরা বলেছিলাম যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং লিনিয়ার অপারেটরগুলো কেমন করে পেতে হয় সেই রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটা পস্টুলেটের মতো করেই ভাবছি, কিভাবে আসছে সেটা নিয়ে কোনো ডিটেল কথাবার্তা বলছি না, কিন্তু সেটাকে বুঝতে গেলে আমাদের আরেকটু জিনিস শিখে নিতে হবে, তারপর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে এই যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথমেই যে কাজটাকে করতে হবে যে এক্সপ্রেস দ্য ক্লাসিক্যাল অবজারভেবলস ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম, যেটা আমরা অলরেডি করেছি। আমরা অলরেডি আলোচনা করেছি যে ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম ফর্মে এক্সপ্রেস করা যায়। কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে কনসিডার করলে আমরা দেখবো যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে এক্স ওয়াই জেড এবং পি এক্স পি ওয়াই পি জেড ফর্মে এক্সপ্রেস করা যাবে। আর সেকেন্ড যে স্টেপটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ক্রুশিয়াল স্টেপ, সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো পেতে গেলে এই যে কম্পোনেন্ট গুলোকে বলা হলো এক্স ওয়াই জেড বা পি এক্স ওয়াই পি জেড, তাদেরকে তাদের রেসপেক্টিভ অপারেটর দিয়ে রিপ্লেস করতে হবে। আচ্ছা, এবারে এই যে রিপ্লেস করাটা, সেই রিপ্লেস করাটা হচ্ছে বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশনে বিভিন্ন রকমের, যত মত তত পথের মতোই। তাহলে আমরা এই রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স সেটা নিয়ে পরে ডিটেল আলোচনা করব। এখন কোনো কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে জাস্ট ইটস এ রুল বা পস্টুলেটের মতো আমি ভেবে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে এক্স অপারেটরকে আমি এক্স লিখবো, ওয়াই অপারেটর মানে ওয়াই, জাস্ট জেড অপারেটর মানে জেড। মানে এটাকে জাস্ট ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে যেমন করে দেখানো হয় কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলোকে জাস্ট একই রকম ভাবে দেখানো হচ্ছে। কিন্তু যখনই এক্স অপারেটর এক্স, ওয়াই অপারেটর ওয়াই এবং জেড অপারেটর জেড হয়ে গেল, তখন কিন্তু পিএক্স অপারেটরটা আর পিএক্স বা পিওয়াই অপারেটরটা পিওয়াই বা পিজেড অপারেটর জাস্ট পিজেড হিসেবে লেখা যাবে না। পিএক্স অপারেটর মাইনাস আই স্কয়ার ডেল ডেল এর, ওয়াই অপারেটরটা মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই, আর পিজেড অপারেটর মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড, এইরকম ভাবে লিখতে হবে। এবারে কেউ জিজ্ঞেস করতেই পারে বা আস করতেই পারে, মানে করাটাই খুব স্বাভাবিক, আমি হলেও সেই একই কোশ্চেন করতাম, যে এই রকমই ধরতে হবে বা ধরছি তার লজিকটা। হ্যাঁ, এই লজিকটা নিয়ে আমরা কিন্তু পরে খুব ডিটেল আলোচনা করবো, একটা ফুল ক্লাস দেবো এই লজিকটার উপরে। এখন জাস্ট কোনো কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে আমি জাস্ট এইটুকু ভেবে নিচ্ছি যেটা এটা একটা পস্টুলেটের মতো। আচ্ছা, এবারে কেন এগুলো হতে হবে বা এরকম ফর্মটা কিভাবে এলো তার যে অ্যাপ্রোচটা, সেটা নিয়ে কিন্তু আমরা পরে দু একটা ক্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ডিটেল আলোচনা করবো। আমরা দেখবো যে এইটা বেসিক্যালি সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন এইরকম ভাবে ধরা হয়, এটাই জাস্ট ইউনিক চয়েস সেরকম নয়, এর অনেক অল্টারনেটিভস আছে, সেই রকম করে ধরে যেতে পারতো। যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে আমরা দেখবো যে এইরকম ভাবে হলে যেটা কোয়ান্টাম মেকানিক্সের মূল কথা, যেটা আনসার্টেনিটি প্রিন্সিপাল, আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হবে। এছাড়া যখন আমি ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স নিয়ে বোঝার চেষ্টা করবো, তবে এরেনফেস ইকুয়েশন অফ মোশন, যেটা বেসিক্যালি হচ্ছে নিউটন ইকুয়েশনের মোশনের মতো কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে ইউজ হয়, সেই ইকুয়েশনটাকে জাস্ট পেতে গেলে আমাকে জাস্ট এই ফর্মগুলিকেই ধরতে হবে। তো এর অনেক লজিক আছে, হ্যাঁ, বা জাস্টিফিকেশন আছে, সেইগুলি কিন্তু আমরা পরে আলোচনা করবো। ফর দ্য টাইম বিং আমি এটাকে একটা পস্টুলেটের মতো করে বা রুলের মতো করে ধরে নিচ্ছি। অবশেষে যেটা কোনোভাবেই মানে নেগলেক্ট করা যাবে না, সেটা হচ্ছে এই যে এই স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুটোকে ফলো করে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পাওয়া গেল, সেই অপারেটরটা হারমিশিয়ান কিনা সেটা কিন্তু চেক করে নিতে হবে। কারণ পস্টুলেট 2 তে কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হারমিশিয়ান। এই হারমিশিয়ানটা আমাকে কিন্তু ফাইনালি চেক করে নিতে হবে। কিন্তু আনফরচুনেটলি আমরা পড়ছি পস্টুলেট 2, এই কি কন্ডিশনে কোন একটা অপারেটর হারমিশিয়ান হয় সেটাকে বোঝার জন্য যে ট্রেনিংটা আমাদের থাকার দরকার, সেটা কিন্তু এখনো আমাদের হয়নি। আমরা দু রকম করে হারমিশিয়ান অপারেটরটাকে ইন্ট্রোডিউস করবো। আমরা যখন পস্টুলেট 2 তে আসবো, সরি পস্টুলেট 4 এ আসবো, তখন দেখবো যে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল তার যে অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে এটা গ্যারেন্টি করতে হবে। তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হতে গেলে কোন একটা অপারেটরকে যে কন্ডিশন ওবে করতে হবে সেটাই বেসিক্যালি হারমিশিয়ান অপারেটর হওয়ার কন্ডিশন। যেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে হারমিশিয়ান অপারেটর হওয়ার একটা অন্য রাস্তা আছে। জাস্ট বেসিক্যালি আমরা যেটা দেখবো যে যদি কোন একটা ম্যাট্রিক্স এ থাকে, তার রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া মানে হারমিশিয়ান কনজুগেট নেওয়া। এবার যদি কোন একটা অপারেটর এমন হয় যার হারমিশিয়ান কনজুগেট এবং এই ম্যাট্রিক্সটা বা অপারেটরটা একই, তখন সেই ম্যাট্রিক্সগুলো হয়ে যাবে হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স বা করসপন্ডিং অপারেটরগুলো হয়ে যাবে হারমিশিয়ান অপারেটর। এখন এই হারমিশিয়ান ব্যাপারটি তো মাথা ঘামাতে হবে না। হারমিশিয়ান জিনিসটা নিয়ে আমরা কিন্তু
পরে খুব ডিটেলে আলোচনা করব, কিন্তু সেটা বোঝার জন্য আমাদের আরো একদিন দুদিন ওয়েট করতে হবে। পস্টুলেট 4 এর পরেই আমরা হারমিশন অপারেটর নিয়ে কথাগুলো বলবো। তাহলে কি হলো যে টু ফাইন্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করেসপন্ডিং টু ক্লাসিক্যাল অবজারভেবল ফলোইং 3 steps have to be followed. Number 1, express the classical observables in terms of components of position and momentum. Step 2, replace xyz px py pz by the respective quantum mechanical operator. আর থার্ড হচ্ছে চেক whether the resulting operator is Hermitian or not. আচ্ছা, সেই মতো করে আমরা যে ধরনের ক্লাসিক্যাল অবজারভেবল গুলো আগে আলোচনা করে এলাম তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো বের করে নিতে চাইছি। আচ্ছা, পজিশন অপারেটর গুলো এক্স অপারেটর মানে এক্স দিয়ে গুণ হয়ে যায়, ওয়াই অপারেটর মানে ওয়াই দিয়ে গুণ হয়ে যায়, জেড অপারেটর মানে জেড দিয়ে গুণ হয়ে যাওয়া। আর মোমেন্টাম গুলো যদি আমি কনসিডার করি তাহলে পিএক্স অপারেটর মানে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, পিওয়াই হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই, পিজেড হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড। আচ্ছা, এবারে কাইনেটিক এনার্জি অপারেটর যদি আমি বের করতে চাই, কাইনেটিক এনার্জি কিন্তু পিএক্স স্কয়ার বাই টোয়াইস এম, তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর পিএক্স অপারেটর স্কয়ার বাই টোয়াইস এম। তাহলে এবারে পিএক্সটা যদি মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স লিখি তাহলে সেখান থেকে পেয়ে যাবো মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার। ওয়ান ডাইমেনশনে ডি টু বাই ডিএক্স স্কয়ার, আর থ্রি ডাইমেনশনে যদি করতাম তাহলে পিএক্স স্কয়ার বাই টোয়াইস এম প্লাস পিওয়াই স্কয়ার বাই টোয়াইস এম প্লাস পিজেড স্কয়ার বাই টোয়াইস এম সব থাকতো, তো সেটা হয়ে যেত মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কয়ার। এই পুরো জিনিসটা হচ্ছে ডেল স্কয়ার বা ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা হয়ে গেল মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল স্কয়ার। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি অপারেটর, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি যেহেতু এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে পোটেনশিয়াল এনার্জি অপারেটর বের করা মানে এক্স অপারেটর এক্স ওয়াই জেড কে তাদের রেসপেক্টিভ অপারেটর দিয়ে রিপ্লেস করছি, কিন্তু এক্স অপারেটর মানে এক্স, ওয়াই অপারেটর মানে ওয়াই এবং জেড অপারেটর মানে জেড, যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা জাস্ট কিন্তু সেটাই হয়ে গেল। যেমন করে পজিশন অপারেটরের ক্ষেত্রে আমাকে অপারেটর মুখে বললো, অ্যাকচুয়ালি অপারেটর কিছু লেখার দরকার পড়ছে না, কারণ ওটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। পোটেনশিয়াল এনার্জি হুইচ ইজ এ ফাংশন অফ পজিশন কোঅর্ডিনেট, সেটাও ঠিক একই রকম ভাবে লিখতে পারবো। আচ্ছা, টোটাল এনার্জি অপারেটর যেটা হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আমি অলরেডি কিন্তু এক্সপ্রেস করি কি থ্রি ডাইমেনশন এরকম দেখতে, পোটেনশিয়াল এনার্জি এই রকমের দেখতে, তাহলে টোটাল হ্যামিল্টনিয়ান অপারেটরটা পরিষ্কারভাবে লিখে ফেলতে পারি। ডাইপোল মোমেন্ট অপারেটর যেটা থেকে চার্জ ইনটু ডিসটেন্স, আমরা আগে মিউ এক্স কে কিউ ইনটু এক্স লিখেছি, মিউ এক্স অপারেটর হয়ে গেল কিউ এক্স, মিউ ওয়াইটা কিউ ওয়াই, মিউ জেড হচ্ছে কিউ। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যেটা এল এক্স এল ওয়াই এল, যে তার কম্পোনেন্ট গুলোকে লিখেছিলাম তাদের রেসপেক্টিভ অপারেটর বের করতে গেলে এই ওয়াইটাকে ওয়াই লিখে ফেললাম, পি জেডটাকে মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড লিখলাম, বা জেডটাকে জেড লিখে ফেললাম, পি ওয়াইটাকে মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই লিখলাম। সেই জন্য যেটা দাঁড়াচ্ছে যে এল এক্স অপারেটর হচ্ছে মাইনাস আই এইচ স্কয়ার ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, এল ওয়াই অপারেটরটা হচ্ছে মাইনাস আই স্কয়ার জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল ডেল, আর এল জেড অপারেটর হচ্ছে মাইনাস আই স্কয়ার এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো কিন্তু আমি পরিষ্কার লিখে ফেলতে পারি। তাহলে আমরা কি করলাম যে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো কেমন করে পেতে হয় সেটাকে শুধুমাত্র স্টেপ 1 আর স্টেপ 2 এই দুটোকে মেকানিক্যালি ব্যবহার করে আমি লিখে ফেলতে পারছি। আচ্ছা, এই যে অপারেটরগুলো হলো, সেই অপারেটরগুলো ফরচুনেটলি সবাই লিনিয়ার অপারেটর, সবাই হারমিশিয়ান অপারেটর, সেই জন্য এই অপারেটরগুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। কিন্তু ধরা যাক আমি একটা এক্স পি এক্স অপারেটর দেখছি, মানে এক্স যদি মেজারেবল কোয়ান্টিটি হয়, পি এক্স যদি মেজারেবল কোয়ান্টিটি হয়, তাহলে এক্স পি এক্স এইটা একটা মেজারেবল কোয়ান্টিটি, অর্থাৎ একটা অবজারভেবল। এবার এক্স পি এক্স যে করসপন্ডিং অপারেটরগুলোকে আমি যদি স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুটোকে ফলো করে করি, তাহলে সেটা কি হবে, এক্স এর জায়গায় এক্স বসাবো, পি এক্স এর জায়গায় মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স বসাবো, অর্থাৎ এক্স পি এক্স অপারেটরটা হয়ে যাবে মাইনাস আই স্কয়ার এক্স ডেল ডেল এক্স। ঠিক একই রকম ভাবে পি এক্স এক্স অপারেটর হয়ে যাবে যে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স ইনটু এক্স। তাহলে এই যে এক্স পি এক্স বা পি এক্স এক্স এর যে করসপন্ডিং অপারেটরগুলো, সেগুলো কিন্তু স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুটো ফলো করছে, কিন্তু এই দুটো অপারেটর কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। কেন অ্যাকসেপ্টেবল নয়? কারণ তারা হারমিশিয়ান নয়। তাহলে আমি বলেছিলাম যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করে আমি যে কোয়ান্টাম মেকানিক্স যে অপারেটরগুলো পেলাম সেগুলো হারমিশিয়ান হচ্ছে না বলে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে না। আর এই হারমিশিয়ান হচ্ছে না তার চেকটা আমরা পরে করবো যখন হারমিশিয়ান অপারেটর আমরা ইন্ট্রোডিউস করে ফেলবো। তাহলে উপায়টা হচ্ছে সিমেট্রাইজেশন। ক্লাসিক্যালি এক্স পি এক্স যা পি এক্স এক্স তা, আর এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই 2 হচ্ছে বেসিক্যালি একই জিনিস। সেখানে আমরা যেটা করবো যে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেললে যেটা দাঁড়ালো করসপন্ডিং অপারেটর একটা মাইনাস আই এইচ প্লাস বাই 2 এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স এক্স। এই
এই যে করসপন্ডিং অপারেটরটা সেটা হারমিশন এবং এটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। তার মানে এক্সপিএক্স বলি বা পিএক্সএক্স বলি বা এক্সপিএক্স প্লাস পিএক্সএক্স বাই 2 বলি, সবারই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে এইটা লিখতে হবে মাইনাস পাই এইচ প্লাস বাই 2 এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স। সিমিলার সিচুয়েশন হচ্ছে যদি আমি এক্স স্কোয়ার পিএক্স স্কোয়ার এক্স স্কোয়ার ধরি, তাদের যে করসপন্ডিং অপারেটরগুলো যেটা স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করে হচ্ছে তারা হারমিশন নয় বলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে যে অপারেটরটা বেরোলো এটা তাহলে এটা শুড বি এইচ কস স্কোয়ার মাইনাস এইচ কস স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার যেটা কিন্তু হারমিশন এবং কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয়ে গেল। তাহলে এই যে আমি কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পাওয়ার জন্য 3টে স্টেপ বলেছিলাম, 3টে স্টেপই কিন্তু ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য বইয়ে কিন্তু প্রথম 2টো স্টেপ বলে দেওয়া আছে এবং তার মতো করে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো পেয়ে গেছে। কিন্তু মানে আমি অর্ডিনারি অপারেটরগুলো যদি দেখি তাহলে স্টেপ 1 স্টেপ 2 ফলো করলেই আলটিমেটলি যেগুলো পাচ্ছে সেগুলো হারমিশন ফরচুনেটলি হয়ে যাচ্ছে বলে সেগুলোকে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্ট করা যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে দুটো এক্সাম্পল দিলাম সেখানে কিন্তু জাস্ট স্টেপ 1 স্টেপ 2 শুধু ফলো করলাম, স্টেপ 3টাকে মাথায় যদি না রাখি তাহলে কিন্তু আমি ভুল কনক্লুশনে পৌঁছে যেতে পারি। আচ্ছা, এবারে আমি এইগুলো বলার সময় এটাকে জিজ্ঞাসা জেনে দিয়েছিলাম যে যে অপারেটরগুলো অ্যাজিভ যেন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে গেলে তাকে হারমিশন হতেই হবে। এইটা একটুখানি মানে বোঝার একটু হয়তো ভুল হচ্ছে, মানে তার মানে এমন দাঁড়ালো যে কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে বা কোয়ান্টাম পড়তে গিয়ে যা কিছু অপারেটর আমি আলোচনা করি সবকিছুই বুঝি হারমিশন, তা কিন্তু নয়। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে আমরা পরবর্তীকালে দেখবো যে কোন একটা মানে ক্লাসিক্যাল অবজারভেবলে যদি করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর দেখি তো সেই অপারেটরটা হারমিশন হতে হবে। আমি একটু এক্সাম্পল দিই তাহলে পরিষ্কার ব্যাপারটা বোঝা যাবে। যেমন ধর আমি পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটর, কাইনেটিক এনার্জি অপারেটর বা অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যেগুলো আমি ইউজ করেছি, তাহলে এই যে ক্লাসিক্যাল অবজারভেবলগুলো সেগুলো যেহেতু রিয়েল হতে হবে সেই কারণে করসপন্ডিং অপারেটরগুলো হারমিশন হতে হবে। কিন্তু সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম সলভ করার সময় আমরা দুটো অপারেটর ইন্ট্রোডিউস করি, একটা বলে স্টেপ আপ বা রেজিং অপারেটর যেটা এ প্লাস, একটা স্টেপ ডাউন বা লোয়ারিং অপারেটর যেটা এ মাইনাস, যেটাকে এইরকম ভাবে ডিফাইন করা হয় যে এ প্লাসটা হচ্ছে 1/√2h cos m ওমেগা মাইনাস ipx প্লাস m ওমেগা x, আর এ মাইনাস অপারেটরটা 1/√2h cos m ওমেগা, আসলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল ipx প্লাস m ওমেগা x। এই যে দুটো অপারেটর আমরা যখন চেক করব দেখবো এই দুটো অপারেটর কিন্তু হারমিশন নয়। তাহলে যদি হারমিশন না হয় তাহলে কি এই অপারেটরগুলো আমি কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে পারবো না? হ্যাঁ, সার্টেনলি পারবো, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে এ প্লাস বা এ মাইনাস তারা একা একা কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। অর্থাৎ এ প্লাস কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নয়, বা এ মাইনাস কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নয়। কিন্তু আমরা দেখবো যদি এ প্লাস এ মাইনাস এই প্রোডাক্টটাকে নিই সেটা কিন্তু কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং হারমোনিক অসিলেটর প্রবলেম সলভ করতে গিয়ে আমরা সত্যি সত্যি সেটা দেখবো যে একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটরটা কিন্তু লিখতে পারা যায় h ইকুয়াল টু হাফ এইচ কস ওমেগা এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ, অথবা হাফ এইচ কস ওমেগা এ প্লাস এ মাইনাস প্লাস হাফ। কারণ এই যে এ প্লাস এ মাইনাস এই কম্বিনেশনটা যখন নিচ্ছি সেইটা দিয়ে কিন্তু বেসিক্যালি আমি হ্যামিল্টনিয়ান অপারেটর পেয়ে যাবো, যেটা থেকে অ্যাকচুয়ালি এনার্জি থেকে পেয়ে যাওয়া যাবে। তার মানে একটা মিসকনসেপশন তৈরি। তাহলে আমি দুটো জায়গায় এখানে ফোকাস করছি যে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে আমি 3টে স্টেপ ফলো করব বললাম। প্রথম স্টেপটা যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন আর মোমেন্টাম এক্সপ্রেস করো। সেকেন্ডলি হচ্ছে পজিশন এবং মোমেন্টামগুলো তার রেসপেক্টিভ অপারেটর দিয়ে রিপ্লেস করো। এই দুটো দিয়েই কিন্তু 95% কেসে আমি কারেক্ট কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেয়ে যাব। কিন্তু থার্ড পয়েন্টটা এগেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাকে ফাইনালি চেক করে নিতে হবে যে অপারেটরটা পেলাম সেটা আদৌ হারমিশন কি না, তবেই সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে তার মানে এই নয় যে কোয়ান্টাম মেকানিক্সে যা অপারেটর ইউজ হয় সবাই হারমিশন, তা কিন্তু নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল অবজারভেবলকে এক্সপ্রেস করতে গেলে তাহলে অপারেটরটা হারমিশন হতে পারে। এবারে অনেক সময় হতে পারে একটা সিঙ্গেল অপারেটর সেটা তো হারমিশন নয়, কিন্তু দুটো অপারেটর কম্বাইন হয়ে সেটা অ্যাকচুয়ালি হারমিশন হয়ে গেল এবং সেটা কিন্তু একটা একে রিপ্রেজেন্ট করতে পারে। সেটা একটা মানে সকল ক্লাসিক্যাল অবজারভেবলকে রিপ্রেজেন্ট করতে পারে। যেমন আমি স্টেপ আপ এবং স্টেপ ডাউন অপারেটরের ক্ষেত্রে বললাম, স্টেপ আপ এবং স্টেপ ডাউন অপারেটর তারা আলাদা আলাদা করে হারমিশন নয়, সেখানে তারা আলাদা আলাদা করে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে রিপ্রেজেন্ট করতে পারে না, কিন্তু সেটা তাদেরকে দিয়ে আমি একটা হ্যামিল্টন অপারেটর তৈরি করে নিতে পারি যেটা কিন্তু একটা ক্লাসিক্যাল অবজারভেবল এনার্জিকে রিপ্রেজেন্ট করতে পারে।
আমরা শেষ করার আগে জাস্ট মানে এই আইগেন ভ্যালু ইকুয়েশন বা আইগেন ফাংশনস এইটা যেহেতু পস্টুলেট 2 তে প্রথম টার্মিনোলজিটা এলো আমরা একটু আলোচনা করছি, কিন্তু এ নিয়ে টোটাল ডিসকাশনটা আমরা পস্টুলেট 3 তে অর্থাৎ পরের ক্লাসে করব। আমরা ওই পস্টুলেট 2 এর শেষ পার্টে একটা কথা বলেছিলাম যে আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। সেই আইগেন ফাংশন এই টার্মিনোলজিটা এখানে ইউজ হলো বলে আইগেন ফাংশনস কাকে বলে তা একটু বুঝে নিতে চাইছি। আমরা একটা অপারেটর কনসিডার করছি এ এন্ড এক পার্টিকুলার ফাংশন ইউজ করছি এ। যদি এমন হয় যে এ অপারেটর এফ এর উপরে কাজ করে এফ কে ফেরত দিল উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার আলফা, তখন আমি বলবো যে এফ ইজ অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর উইথ আইগেন ভ্যালু আলফা। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন এই যে ইকুয়েশন এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। তার মানে কি দাঁড়াচ্ছে না কোন একটা অপারেটর একটা আরবিট্রারি ফাংশনের উপরে কাজ করে একটা আরবিট্রারি ফাংশন দেয়, কিন্তু কিছু স্পেশাল কেস আছে যে একটা স্পেসিফিক অপারেটর বা একটা পার্টিকুলার অপারেটর একটা পার্টিকুলার ফাংশন বা পার্টিকুলার ক্লাস অফ ফাংশনের উপরে কাজ করে, কিন্তু সেই ফাংশনটাকে ফেরত দেয় উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, তখন সেই ইকুয়েশনটাকে বলা আইগেন ভ্যালু ইকুয়েশন এবং করসপন্ডিং এফটাকে বলা হবে আইগেন ফাংশন অপারেটর এ উইথ আইগেন ভ্যালু আলফা। এই আইগেন ভ্যালু যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আমরা পস্টুলেট 3 তে আলোচনা করবো, সেটা নিয়ে আমি এখানে কোনো কমেন্ট করছি না। আমি একটা এক্সাম্পল দেখি, ধরো যে ডিডিএক্স একটা অপারেটর একটা ফাংশন ধরো টি টু দি পাওয়ার আলফা এক্স। এবারে এই ডিডিএক্স অপারেটরটা ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করলে কি হচ্ছে না আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স হচ্ছে। তার মানে এটা দাঁড়ালো যে এ অপারেটর একটা ফাংশন এফ এর উপরে কাজ করে এফ টি করে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, তখন আমি বলছি যে ই টু দি পাওয়ার আলফা এক্স ইজ অ্যান আইগেন ফাংশন অফ ডিডিএক্স উইথ আইগেন ভ্যালু আলফা। আচ্ছা, যদি আমি ই টু দি পাওয়ার আলফা এক্স থেকে ফাংশন ধরি তাহলে ডি টু বাই ডিএক্স স্কয়ার যদি আমি দেখি ডি টু বাই ডিএক্স স্কয়ার যদি আমার অপারেটরটা হয় তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স ডি টু বাই ডিএক্স স্কয়ার তারও আইগেন ফাংশন হবে উইথ দ্য আইগেন ভ্যালু আলফা স্কয়ার। আবার উল্টো দিকে যদি আমি অন্য একটা ফাংশন কনসিডার করি যেটা একটা এন সাইন কে এক্স, যেখানে এন হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আর একটা অপারেটর কনসিডার করছি মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এন ডি টু বাই ডিএক্স স্কয়ার। এই পার্টটা ইজ আনইম্পর্টেন্ট পার্টিকুলারলি এই কেসে, কারণ এটা জাস্ট একটা কনস্ট্যান্ট। তাহলে এবারে যদি এ অপারেটরটা ফাংশনের উপরে কাজ করে তাহলে কি দেখতে পাচ্ছি না এই মাইনাস এইচ কস বাই টুয়াইস এন ডি টু বাই ডিএক্স স্কয়ার ফাংশনের জায়গায় এন সাইন কে এক্সটাকে বসিয়ে দিলাম। তাহলে এবারে ডি টু বাই ডিএক্স স্কয়ার এন সাইন কে এক্স উপরে কাজ করলে এনটা কনস্ট্যান্ট বলে বাইরে চলে এলো, সাইনটা প্রথমবার কস হবে, কসটা আবার সাইন হবে। এবার সাইন থেকে কস হলো পজিটিভ সাইন, আর কস থেকে সাইন হতে গেলে একটা এক্সট্রা নেগেটিভ সাইন হবে, যে নেগেটিভটা এই নেগেটিভটাকে পজিটিভ করে দেবে। আর ডেরিভেটিভ করার সময় দুবার ডেরিভেটিভের জন্য কে দুবার চলে আসবে, একটা কে স্কোয়ার চলে আসবে। তার মানে এটা দাঁড়াবে যে কে স্কোয়ার এইচ কস হবে টুয়াইস এন ইন্টু এন সাইন কে, অর্থাৎ কে স্কোয়ার এইচ কস হবে টুয়াইস এন ইন্টু কে। তার মানে বোঝা গেল যে এফ অর্থাৎ n sin k this is an eigen function of this operator with the eigenvalue k square h plus by twice n. একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে ফাংশনটা এটা কিন্তু ddx এর কিন্তু আইগেন ফাংশন নয়। ddx অপারেটরটা এর উপরে কাজ করলে সাইনটা বেসিক্যালি cos হয়ে যাবে, অর্থাৎ সেই ফাংশন ফেরত পাওয়া যাবে না। এখানে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যখন আমরা লিনিয়ার অপারেটর ইন্ট্রোডিউস করলাম তখন একটা আরবিট্রারি ফাংশন ধরতাম, হ্যাঁ, কিন্তু এই যখন আমি আইগেন ভ্যালু ইকুয়েশন বা আইগেন ফাংশন নিয়ে কথাবার্তা বলবো এমন নয় যে যে কোনো ফাংশন যে কোনো অপারেটরের আইগেন ফাংশন হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু স্পেসিফিক ফাংশন স্পেসিফিক অপারেটরের আইগেন ফাংশন। দিস মিনস এ পার্টিকুলার ফাংশন ইজ নট নেসেসারি অ্যান আইগেন ফাংশন অফ এভরি অপারেটর, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দুটো এক্সারসাইজ এখানে করে দিচ্ছি, মানে অনেক ছাত্রই ডিমান্ড করছিল যে স্যার আপনি শুধু প্রবলেমগুলোকে দিচ্ছেন, দু একটা প্রবলেমগুলো কষে দেওয়া যায় খুব ভালো তাদের জন্য। আচ্ছা, এই ট্রান্সলেশনাল অপারেটর টিএইচ এটা ডিফাইন্ড হচ্ছে এইরকম ভাবে যে একটা আরবিট্রারি ফাংশন এফ এক্স এর উপর টিএইচ কাজ করলে এক্স থেকে এক্স প্লাস এইচ হয়ে যাবে। সেইখান থেকে আমি জাস্ট বলছি ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর টি থ্রি এফ এক্স হোয়েন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস টু। তাহলে দেখা যাক এই টি থ্রি এফ এক্স এর উপরে কাজ করা মানে বেসিক্যালি যেখানে এক্স থাকবে সেই এক্সটা হচ্ছে এক্স প্লাস থ্রি হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি তার স্কোয়ার, এটা হলো থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু, সেই মতো করে বসালাম, সিম্পলিফাই করলে সেটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস নাইনটি। কিভাবে হচ্ছে নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আরেকটা পার্টিকুলার টাইপ অফ প্রবলেম পরীক্ষায় খুব পড়ে, সেটা হচ্ছে এই যে কোন একটা অপারেটর বলে দেওয়া হলো এটা হচ্ছে ডিডিএক্স প্লাস সিএক্স প্লাস টু, তো সেখান থেকে এ স্কোয়ারটাকে বের করতে দেবে। আচ্ছা, এবারে যদি জাস্ট অপারেটরটা লোকে জাস্ট স্কোয়ার করে দেয় ডিডিএক্স প্লাস সিএক্স প্লাস টু তার স্কোয়ার করে দিল, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা ভুল কনক্লুশনে পৌঁছে যেতে পারি। অপারেটর সবসময় সামনে যদি একটা ফাংশন থাকে তবেই তার কাজটা পরিষ্কার বুঝতে পারা যায়। কিন্তু আমরা যেটা করবো একটা আরবিট্রারি ফাংশন এফ প্রথমে ধরে নেব, তারপর এই এ স্কোয়ার অপারেটরটা এফ এর উপর কাজ করা মানে এই অপারেটর দুবার কাজ করা, তাহলে প্রথমবার ডিডিএক্স প্লাস সিএক্স প্লাস টু একবার কাজ করলো, সেকেন্ড টাইম আর একবার কাজ করবে, তাহলে প্রথম কাজটাকে করিয়ে নিলাম, সেকেন্ড টাইম আবার কাজটাকে করাবো, তাহলে এটা দাঁড়াবে যে ডিডিএক্স এর উপরে কাজ করলো প্লাস সিএক্স ইন্টু পুরোটা প্লাস টু ইন্টু এই পুরোটা।
আচ্ছা, কাজটা যদি করাই, তা ডিডিএক্স এর উপরে কাজ করা মানে প্রথমে হচ্ছে এই ডি2 এফ বাই ডিএক্স স্কোয়ার হয়ে গেল। এবার ডিডিএক্সটা এর উপরে কাজ করে কিন্তু দুটো পার্ট আসবে। একটা হচ্ছে প্রথমে আমি সিএক্সটাকে রেখে দিয়ে এফ এর উপরে কাজ করালাম, সেকেন্ড টাইমে হচ্ছে এফটাকে রেখে দিয়ে এক্স এর উপরে কাজ করালাম। এটাকে মাথায় রাখতে হবে। আর তারপরে তো ডিডিএক্সটা টু এফ এর উপরে কাজ করলে যেটা হবে সেটা। সিমিলারলি এটা সিম্পলিফাই করলাম, করে এবারে দুদিক থেকে আমি এফটাকে ফাইনালি বাদ দিয়ে দেবো, কারণ এফ একটা আরবিট্রারি ফাংশন ছিল, সেখান থেকে আমি স্কোয়ার অপারেটরটা পেয়ে যাবো। জাস্ট শুড বি অ্যান অপারেটর সাইন, জাস্ট শুড বি অ্যান অপারেটর। ঠিক একই রকম করে ছাত্রদের একটা আমি রিকোয়েস্ট করতে পারি যে এ কিউবটা কেমন হবে সেটা করে দেখতে পারে। তাহলে এ স্কোয়ার এফ এর উপর কাজ করে, এটা হয়ে গেল। তাহলে এ কিউব এফ এর উপর কাজ করা মানে এর উপরে আরেকবার এ অপারেটরটা কাজ করা, কাজ করে জাস্ট আলটিমেটলি এ কিউবটা কেমন হবে সেটাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি 5টা প্রবলেম দিচ্ছি, যে প্রবলেমগুলো ছাত্রদেরকে করতে বলছি। প্রথম প্রবলেমে জাস্ট একটা ফাংশন বলে দেওয়া আছে, যে ফাংশনটা জাস্ট একটা অপারেটর বলে দেখে তার আইগেন ফাংশন জাস্ট চেক করা, আর যদি আইগেন ফাংশন হয় তাহলে তার আইগেন ভ্যালু কি হবে সেটাকে দেখা। কতগুলো অপারেটর দিচ্ছি, সেই অপারেটরগুলো লিনিয়ার না লিনিয়ার নয় সেটাকে চেক করতে আমি দিয়েছি। এই থার্ড প্রবলেমটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় খুব পড়ে, যে ইফ এফ is an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then show that f is also an eigenfunction of e to the power a. What is the eigenvalue? এটা ছাত্রদেরকে করতে বলছি, ভীষণ সুন্দর প্রবলেম। e to the power a কে প্রথমে এক্সপান্ড করে নিতে হবে, 1 প্লাস a অপারেটর প্লাস a স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এবারে a অপারেটর যেটা একটা লিনিয়ার অপারেটর, তার প্রপার্টিটাকে কাজে লাগালে আমরা জাস্ট পেয়ে যাবো। এছাড়া আমি জাস্ট এটা অন্যরকম ভাবে ঘুরিয়ে একটা প্রবলেম দিচ্ছি, জাস্ট কোন একটা পার্টিকুলার ফাংশন যদি মাইনাস আই স্কয়ার ডিডিএক্স এর আইগেন ফাংশন হয়, তাহলে সেই ফাংশনের নেচারটা কেমন হবে সেটাকে দেখতে বলছি। বেসিক্যালি কিছুই না, একটা ফাংশন এফ ধরে নেব, বলবো দাবি করব যে হ্যাঁ এফটা হচ্ছে এর আইগেন ফাংশন, তাহলে মাইনাস আই স্কয়ার ডিডিএক্স ইন্টু এফ, সেটা হচ্ছে আলফা ইন্টু এক্স হয়ে গেল। এটাকে আমি ইন্টিগ্রেট করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে জাস্ট বেসিক্যালি এফটা ফর্মটাকে বের করে নেব। আর যে প্রবলেম আমি করে দিলাম ঠিক একই রকমের আরেকটা প্রবলেম এখানে দিচ্ছি, একটা অপারেটর বলে দেওয়া আছে, তাহলে সেইখান থেকে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এর ফর্মটাকে বের করতে বলছি। আর আমরা এখানে এই সব প্রবলেমগুলো দিলাম না, কারণ আমরা এই পস্টুলেট 3 পস্টুলেট 4 এইগুলো হয়ে যাওয়ার পরে সবগুলোকে মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর কিছু প্রবলেম দেওয়া যেতে পারে আর কি। এখানে জাস্ট যতটুকু কনসেপ্ট আমি শিখিয়েছি তার উপরে বেস করে এই প্রবলেমগুলোকে জাস্ট করতে বলছি, যাতে করে কনসেপ্টগুলো আমাদের কাছে খুব করে পরিষ্কার হবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তাহলে আমরা কি পড়লাম আজকে একটু ভালো করে বুঝে নেওয়া যাক। ইন দিস লেকচার উই হ্যাভ স্টেটেড দ্য postulate 2 of quantum mechanics and tried to explain a part of this. We have set up the quantum mechanical operator corresponding to various classical observables, মানে বেসিক্যালি ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সেট করেছি। আর এখানে যেটা বললাম যে আমরা postulate 2 কিন্তু পুরোটা পড়লাম না, postulate 2 এর একটা পার্টই জাস্ট বুঝলাম। কারণ postulate 2টা আমি যদি আবার বলি কি ছিল না, ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল, for every classical observable there is a corresponding linear operator in quantum mechanics which are Hermitian. আমি হারমিশন অপারেটর হওয়ার কন্ডিশন যেটা, হ্যাঁ সেইটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলিনি। পরের পার্টে যেটা ছিল যে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। এই কমপ্লিট সেটের মানে কি, আর হারমিশন অপারেটরের যে আইগেন ফাংশনগুলো কমপ্লিট সেট তৈরি করবেই, এটাকে নিয়ে যে কথাবার্তা বলে সেইটা নিয়ে কিন্তু আমরা কোনো কথাবার্তা বলিনি, কারণ এটা বোঝার জন্য আমাদের আরো একটা দুটো ক্লাস ওয়েট করতে হবে। তাহলে আমরা বেসিক্যালি postulate 2 এর একটা পার্ট পড়েছি, নেক্সট ক্লাসে আমরা postulate 3 নিয়ে আলোচনা করব। তাহলে এইরকম ভাবে postulate 3 খুব ছোট, postulate 3 নিয়ে একদিনই আলোচনাটা শেষ হয়ে যাবে। postulate 4টাকে করে ফেলার পরে postulate 1 2 3 4 এই চারটাকে কম্বাইন করে আমরা একটা দুটো ক্লাস আলোচনা করব, তারপর ফাইনালি টাইম এভলিউশন অফ এ পার্টিকুলার স্টেট বোঝার জন্য postulate 5 এ আসবো। এইরকম করে আমাকে এগোবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক।